ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শন 266তম পর্ব তিল করে এগিয়ে চলেছে 300-র দিকে। এর পেছনে যাদের অবদান, অবশ্যই তাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। অবশ্যই যাদের জন্য যাদের অবদানের কথা বলছিলাম, পরিশ্রমের কথা বলছিলাম, যে শ্রোতারা গভীর আগ্রহে অপেক্ষামান থাকেন প্রতি রবিবার সকাল 6টার সময় ঘুমের জগৎ থেকে আমাদের প্রকৃতির জগতে ফিরিয়ে নিয়ে আসবে, সেই ভোরের আলো ফোটার আগেই 6টার সময় যে নিবেদিতার ভারত দর্শন আপনাদের দুয়ারে কড়া নাড়ে, সেই ভক্তরাই, নিবেদিতা প্রেমীরাই আমাকে 266তে পৌঁছাতে সাহায্য করেছেন। তাদের সকলকে কুর্নিশ জানায়, শ্রদ্ধা জানায়, নমস্কার জানায়। অবশ্যই পবিত্রবাবু, যার গভীর আগ্রহে প্রথম দিন থেকে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে প্রতি রবিবার, তাতে তার অবদানকে কোনোভাবেই ছোট করা যায় না। আজ 21শে সেপ্টেম্বর, মহালয়া 2025। কলকাতা দুর্গাপুজোর জন্য অপেক্ষামান। দুর্গাপুজো মানেই বাঙালিদের সারা বছরের প্রতীক্ষার একটা লক্ষ্য, মাপকাঠি। যেন বছরটা ঘুরতে থাকে, কাজকর্ম, অর্থ সংগ্রহ, লেখাপড়া, পরিবারের উন্নয়ন সমস্ত তিল করে গচ্ছিত করে মানুষ আবার একটি বছর অপেক্ষার জন্য। পুজোর পর থেকেই সেটা শুরু হয়ে যায়। সেটি আজ 1 বছর ধরে তিল করে মহালয়ার দিনে পৌঁছে গেল। মহালয়ার দিনটি নিবেদিতারও খুব প্রিয়। এই দিনটিতে নাকি ভারতবর্ষের মানুষের, এই জাতির মানুষের, ছেড়ে যাওয়া মানুষগুলির উদ্দেশ্যে তর্পণ করা, তাদেরকে স্মরণ করা। স্বামী অখণ্ডানন্দজি আজকে পূর্ণ আবির্ভাব তিথি। 1864 খ্রিস্টাব্দের মহালয়ার দিনে তার আবির্ভাব ঘটেছিল। তাই এই দিনটি রামকৃষ্ণ মঠ মিশনে একটি বিশেষ পরিচিত। পরে আসছি, নিবেদিতার সাথে অখণ্ডানন্দজির একটা বিশেষ সখ্যতা ছিল। সেই সখ্যতায় 2টি চিঠি আজকে অবশ্যই আমরা উল্লেখ করব, নিবেদিতা তার সাথে কীরকম সখ্যতা ছিল। নিবেদিতা ভারতবর্ষের জন্য নিবেদিত প্রাণ। স্বামীজি পাশ্চাত্যতাকে তুলে এনেছিলেন। এটি যতখানি সত্য তার থেকে সত্য, যে উদ্দেশ্য থেকে তুলে এনেছিলেন, ভারতবর্ষের যে জাতীয় আদর্শ ত্যাগ এবং সেবা, সেটার পূর্ণ বাস্তবায়ন বা পূর্ণ ভারতীয় ভাবধারাতে জাতীয় আদর্শটিকে সামনে রেখে ত্যাগ এবং সেবা মন্ত্রে দীক্ষিত হওয়া রামকৃষ্ণ মঠ এবং মিশন নামক সংস্থাটির যথাযোগ্য ভাবিকালের একটা বার্তা বাহক রূপে নিজেদের আত্মপরিচিতি তথা পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের বহুজন হিতায় বহুজন সুখায় এই চিন্তার বাস্তবায়ন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, এই বাণীর বাস্তবায়ন বিবেকানন্দ নিবেদিতাকে এনে যে ঘটনাটি ঘটিয়েছিলেন, মানুষের সেবায় তাকে নিয়োজিত করেছিলেন। আর রামকৃষ্ণ মিশন 1897 সালে প্রতিষ্ঠার পরে 15ই মে রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সেবা কাজ, যেটি বাস্তব রূপ পরাকাষ্ঠা রূপে আমাদের সামনে ঔজ্জ্বল্যমান, তার নাম স্বামী অখণ্ডানন্দজি। মহুলা গ্রামে, দাঁতপুরের কাছে, মুর্শিদাবাদ জেলায়
যে ঘটনাটি ঘটেছিলেন সারগাছির কাছে, সে আজ ইতিহাসের পাতা ছুঁয়ে আজ বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে রামকৃষ্ণ মিশনকে একটা নতুন আদর্শের সামনে হাজির করেছে। এটাই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞে স্বামী অখণ্ডানন্দজির জীবন আজকে তার পূর্ণ আবির্ভাব তিথিতে নিবেদিতার 266তম ভারত দর্শনে জায়গা পাওয়াটা তো স্বাভাবিক। রামকৃষ্ণ মিশন তার সেবাযজ্ঞ ছাড়া ভাবা যায় না। সেবাযজ্ঞ ছাড়া রামকৃষ্ণ মিশন ভাবা যায় না, যেমন রামকৃষ্ণ মিশন ছাড়া সেবাযজ্ঞের অন্য কোনো দৃষ্টান্ত ভারতবর্ষে সেইভাবে আমাদের কাছে ততখানি গুরুত্বপূর্ণ জায়গায় আর কারো নাম আমরা সঠিকভাবে নেওয়ার আগে বারবার চিন্তা করব, এই জায়গাটি যেন রামকৃষ্ণ মিশনের জন্যই। রামকৃষ্ণ মিশন মানেই সেবা, সেবা মানেই রামকৃষ্ণ মিশন। মানুষ মানেই স্বামী বিবেকানন্দের আদর্শের বহুজন হিতায় বহুজন সুখায় জীবন উৎসর্গের একটা ঐতিহাসিক চিন্তা। নিবেদিতা স্বামীজিকে অনেকভাবে দেখেছেন, তার সামনে উপলব্ধি করেছেন। এই মানুষটা তার ব্যক্তিত্ব গড়ে তুলেছিলেন তার দেশের স্বাস্থ্য এবং সংস্কৃতিযুক্ত যে সভ্যতার ইতিহাস, সেটি তার সাথে তার গুরু এবং তার দেশ তথা নিরন্ন বুভুক্ষ দেশবাসী, এ তিনটির এক সম্মিলিত রূপ বিবেকানন্দের ব্যক্তিত্ব। এটি নিবেদিতার উপলব্ধি। সেই নিবেদিতা আমরা দেখব তিনি দার্জিলিংয়ে গেছেন এবং 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন প্রথমে দার্জিলিংয়ে গিয়েছিলেন পাশ্চাত্য বিজয় সেরে, স্বামীজি স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন, কলকাতায় পৌঁছেছিলেন 19শে ফেব্রুয়ারি। তার শরীর অত্যন্ত খারাপ ছিল, দেহে বহুমূত্র রোগ বাসা বেঁধেছে, কর্মক্লান্ত শরীর অবকাশ খুঁজছিল। 25শে ফেব্রুয়ারি আলমবাজার মঠ থেকে মিসেস অলি ভুলকে জানালেন তার শারীরিক অসুস্থতার কথা। লোকে যেমন বলে, আমার মরবার সময় নেই। সমগ্র দেশময় শোভাযাত্রা, বাদ্যভাণ্ড ও সম্বর্ধনার রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায়। আমি ক্লান্ত, এতই ক্লান্ত, যদি বিশ্রাম না পায় তবে আর 6 মাস বাঁচব কিনা সন্দেহ। চিকিৎসকগণ ঠান্ডা পরিবেশে বিশ্রামের সুপারিশ করলেন। সেই মতো সিদ্ধান্ত হলো যে ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য স্বামীজি যাবেন শৈল শহর দার্জিলিংয়ে। স্বাস্থ্যের জন্য স্বামীজি দার্জিলিংয়ে পদার্পণ করেছিলেন 4 বার। এই দার্জিলিং যাত্রার প্রসঙ্গে তার ইংরেজি জীবনীগ্রন্থে বিবৃত থাকলে সেখানে বহু ঘটনা অব্যক্ত রয়ে গেছে। তার কিছুটা অংশ অবশ্যই আমাদের জানা দরকার। স্বামীজি দার্জিলিংয়ে গিয়ে মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, স্বামীজি তার বলেন ভিলা গৃহে অতিথি হয়েছিলেন। অন্যান্যবার অবস্থান করেছেন, 4 বার মোট গেছেন, অন্যান্যবার অন্যত্র অবস্থান করেছেন, কিন্তু মহেন্দ্রলাল বাবু সরকারি উকিল ও ভক্ত। স্বামীজি পাশ্চাত্য থেকে ফেরার পরে তিনি মাদ্রাজে গিয়ে স্বামীজিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। সেকালের বিখ্যাত আইনজীবী মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বাহ্য আচার আচরণে সাহেবিয়ানা থাকলেও অন্তরে তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার পিতা ছিলেন শিবপুর হাওড়া নিবাসী পণ্ডিত হরিনাথ তর্কালঙ্কার। মহেন্দ্রনাথ দৈনন্দিন জীবনে কর্মব্যস্তর মাঝে নারায়ণের নিত্য পুজো সম্পাদন করতে কখনো ভুলতেন না। তার সঙ্গে ছিল সাধু সঙ্গের পিপাসা। তার স্ত্রী কাশীশ্বরী দেবী ছিলেন ভবানীপুরের বকুল বাগান রোডের বাসিন্দা, ব্যারিস্টার জগদানন্দ মুখোপাধ্যায়ের কন্যা। বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কবে কীভাবে স্বামীজি পরিচয় ঘটেছিল তা জানা যায় না, তবে এটুকু জানা গিয়েছে যে স্বামীজি বিশ্ববিখ্যাত হওয়ার আগে থেকেই মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচিত ছিলেন।
এবং বিশ্ব জয় সেরে মাদ্রাজে পদার্পণ করলে তাকে অভ্যর্থনা জানাতে 1897 সালে মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে মাদ্রাজে হাজির হয়েছিলেন। আসলে তার ভূসম্পত্তি সংশ্লিষ্ট মামলার জন্যই ভুবনেশ্বরী দেবী আষ্টেপৃষ্ঠে যখন জর্জরিত ছিলেন, অনেক সময় মহেন্দ্রনাথকে তার মোকাবিলা করতে হয়েছিল। সম্ভবত সেই সময় তিনি সরকারি উকিল মহেন্দ্রনাথের সন্ধান পান এবং তার পরামর্শ তিনি গ্রহণ করেছিলেন। স্বামীজি দার্জিলিং এসেছিলেন মূলত স্বাস্থ্য উদ্ধারের জন্যই। তার বিশ্রাম নেওয়া হয়নি, নিয়ত ছুটে বেড়াতেন পাহাড়ের বিভিন্ন বস্তি অঞ্চলে। কখনো ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ি রাস্তায় বেয়ে যেতেন চা বাগানে, কখনো বা পাহাড়ের উপরে ছোটো ছোটো গ্রামগুলোতে সেখানকার মানুষদের মাঝে, আবার কখনো বা 15-16 মাইল পথ ঘোড়া ছুটিয়ে যেতেন সিকিম সীমান্তে। কখনো আবার নিজের হাতে সুস্বাদু পদ রান্না করে তুলে দিতেন সবার পাতে। এরই ফাঁকে বন্দ্যোপাধ্যায় দম্পতির সঙ্গে মশগুল থাকতেন ধর্ম আলোচনায়। দার্জিলিংয়ের সেই দিনগুলির সাক্ষী ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যম পুত্র, কলকাতা পুলিশের প্রথম ভারতীয় ডেপুটি কমিশনার। তিনি স্মৃতিচারণ করেছেন। ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মধ্যম পুত্র, তিনি স্মৃতিচারণ করেছেন। 16 বৎসর বয়সে স্বামীজিকে যেদিন প্রথম দেখলাম, সেটি একটি স্মরণীয় দিন। প্রত্যেকে প্রথমে চেহারা দেখেই মুগ্ধ, সঙ্গে গুডউইন, ক্যাপ্টেন সেভিয়ার, কিডি, জিজি, নরসিংহাচার্য। তখন এভাবে আমি তো পড়া ছিঁড়েছি, দারুণ আড্ডাবাজ হয়েছি, চা বাগানে কাজ করছিলাম। সপ্তাহে 1-2 দিন বাড়ি আসি। স্বামীজি আলাপতি একেবারে আপন করে নিয়েছিলেন। বললেন, চল তোর চা বাগানটা দেখে আসি। এখানে স্বামীজি দার্জিলিংয়ের সমস্ত জায়গা ঘুরে শরীরটাকে শক্ত করে উঠছিলেন যেন। স্বামীজি দার্জিলিংয়ে গেছেন, নিবেদিতা জানতেন সেটা, কিন্তু কখনোই নিবেদিতার সাথে স্বামীজির দার্জিলিং যাওয়া হয়নি। এসব আলোচনা আসবে পরে। কিন্তু স্বামীজি যেবার শেষবার দার্জিলিংয়ে গিয়েছিলেন, সেবারে তিনি নিজে উপলব্ধি করেছিলেন এবার বোধহয় নিবেদিতার পালা। নিবেদিতা স্বামীজির শরীর যাওয়ার পর থেকেই দার্জিলিংয়ে যাওয়া শুরু করেছিলেন। স্বামীজি তৃতীয়বার যখন যাত্রা করেছিলেন দার্জিলিংয়ে, 4 বারের মধ্যে, তার শরীর স্বাস্থ্যের উন্নতি কিছুই ঘটেনি। চিকিৎসকগণ পরামর্শ দিলেন যে পাহাড়ের শীতল আবহাওয়ার মধ্যে তার শরীর স্বাস্থ্যের পক্ষে সহায়ক হবে। সেই উদ্দেশ্যে 1898 সালের 30 মার্চ স্বামীজি দার্জিলিংয়ে গিয়েছিলেন। সঙ্গী ছিলেন নির্ভয়ানন্দ, নিত্যগোপাল বসু। নিত্যগোপাল বসু মানে বলরাম বসুর পরিবারের। স্বামীজি উপস্থিতির কিছুদিন পর 7ই এপ্রিল স্বামী অখণ্ডানন্দী দার্জিলিং আসেন এবং তার সঙ্গে আসেন মিস মুলার। তারা রোজ ব্যাংকে পৃথক বাংলোয় অবস্থান করছিলেন। স্বামীজির ওই সকালে 1.5 মাইল পথ হেঁটে রোজ ব্যাংকে তাদের সঙ্গে দেখা করতে যেতেন। এই কালেই বলেন ভিলা স্মৃতি সমৃদ্ধ দিনগুলি উপহার দিয়েছিলেন ভূপেন্দ্রনাথ তার স্মৃতিচারণা। ভূপেন্দ্রনাথ মানে এই মহেন্দ্রনাথ যে অ্যাডভোকেটের কথা বলছিলাম, তার মধ্যম পুত্র। স্বামীজি তিনি লিখছেন, স্বামীজি আমাদের সঙ্গে দ্বিতীয়বার যখন আসেন তখন ক্যাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার ছিলেন। তারা হোটেলে বাসা থেকে আসতেন। বড় সজ্জন, স্বামীজির সেবক, একেবারে কেষ্টলাল। একদিন আমাকে দেখিয়ে মা বললেন, একে দীক্ষা দিন। মা স্বামীজিকে সিল্কের গেরুয়া দিলেন। ঠাকুর ঘরে দীক্ষা হলো। তার ডান কানে মন্ত্র বলে দিলেন, যেন চুপি চুপি। আমাদের নিজেদের বাড়িতে সেই তার শেষ ঘনিষ্ঠ সঙ্গত। এবারে স্বামীজির ব্যস্ততা এত ছিল যে সকলে অবাক হয়ে গেছিলেন। এটাই তার শেষ যেন মনে হচ্ছে। একটি চিঠিতে 4 এপ্রিল 1898 এবং 18 এপ্রিল ম্যাকলাউডকে, স্বামী ব্রহ্মানন্দজিকে 23 এপ্রিল এবং জোকে 29 এপ্রিল, এই সময় 23 এপ্রিল তাকে একটি বক্তৃতাও দিতে হয়, অনুদিত হয়। এই বক্তৃতার আয়োজক ছিলেন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি যারা ওই
দার্জিলিংয়ে মহেন্দ্রনাথবাবু এবং কাশীশ্বরী দেবী তাদের পরিবার। হিন্দু হলে মহেন্দ্রনাথের সম্পর্ক ছিল নিবিড়। সেই হলটাই দার্জিলিংয়ের চাঁদমারি অঞ্চলে বিষ্ণু মন্দিরের সন্নিকটে। হলটা কোচবিহার রাজ নৃপেন্দ্রনারায়ণ মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় সংগঠিত হয়েছিল। একদিন হিন্দু পাবলিক হল বা নৃপেন্দ্রনারায়ণ হলের বর্তমান নাম ভারতী ভবন, এই হলের দোতলায় আজও মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পোর্ট্রেট ছবিতে আছে। এই হলকে ভিত্তি করেই 19 শতকের শেষে দার্জিলিংয়ে গড়ে উঠেছিল হিন্দু পাবলিক রিডিং ক্লাব ও লাইব্রেরি, এবং এর উদ্যোক্তা ছিলেন কাশীশ্বরী দেবী, অর্থাৎ মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, যিনি পরবর্তীকালে তার নিজস্ব লাইব্রেরি সমস্ত গ্রন্থ এই লাইব্রেরিকে দান করেছিলেন। সেই কারণেই পরবর্তীকালে পূর্বোক্ত লাইব্রেরিটি কাশীশ্বরী পাবলিক লাইব্রেরি নামে, রিডিং লাইব্রেরি নামে চিহ্নিত হয়েছে। তখন প্রায় প্রত্যেক দিন অখণ্ডানন্দজি রোজ ব্যাংক অঞ্চল থেকে বরেন ভিলায় আসতেন স্বামীজির সঙ্গে দেখা করতে ও নানা বিষয়ে আলোচনা করতে। এর কিছুদিন আগেই আগস্ট মাসে 1897 সালে অখণ্ডানন্দজি মুর্শিদাবাদের মহুলা গ্রামে অনাথ আশ্রম স্থাপন করেছিলেন। ইতিমধ্যেই কাশীশ্বরী দেবী দার্জিলিংয়ের দুটি অনাথ বালকের, একজনের নাম রণবীর বয়স 12, আরেকজনের নাম বাহাদুর বয়স 9, ভরণ পোষণের দায়িত্ব নিয়ে চালিয়েছিলেন। স্বামীজি ও অখণ্ডানন্দজির মধ্যে সারগাছির অনাথ আশ্রম প্রসঙ্গে কথা শুনে তিনি স্বামীজির নিকট 2 অনাথ আশ্রমের বালকদের দিয়ে দেওয়ার চিন্তা গ্রহণ করেছিলেন। স্বামী অখণ্ডানন্দজি সম্মতি জানালে তিনি সেই বালক দুটিকে তার হাতে অর্পণ করলেন। নিশ্চিত হন ওই দুটি অনাথ বালকের মধ্যে বাহাদুর একটি চোখে দেখতে পেত না, আর অপরের চোখে দৃষ্টি ছিল প্রখর। তাছাড়া বাহাদুর ছিল সুকণ্ঠের অধিকারী। পরবর্তীকালে বাহাদুর সারগাছি অনাথ আশ্রম এবং সকলের খুব প্রিয় পাত্র হয়েছিলেন। এই কালে স্বামীজি সংশ্লিষ্ট আরও কিছু বিশেষ সংবাদ পাওয়া যায় স্বামী অখণ্ডানন্দজিকে লেখা ভগিনী নিবেদিতার চিঠি থেকে। এইখানেই আমি আসতে চাইছিলাম। অখণ্ডানন্দজি যখন দার্জিলিংয়ে, ভগিনী নিবেদিতা লিখছেন, I was so much relieved to know that the revered mother, Miss Muller and Miss Pale, had borne the journey well. How lovely that the King Swami Vivekananda had gone up to see the snow. Of course, I am sorry for you, for I am sure you were looking forward to meeting him, but he loves the snow so much. এই সময় তার শরীর ভালোই ছিল এবং তিনি 3638 মিটার উঁচু সান্দাকফু ভ্রমণে গিয়েছিলেন। সেই যাত্রায় দার্জিলিংয়ের দিনগুলো ভালোই অতিবাহিত হচ্ছিল স্বামীজির। হঠাৎ আর একটা সমস্যা স্বামীজির সামনে হাজির হলো। সে প্রসঙ্গে জানা যায় স্বামী অখণ্ডানন্দজির স্মৃতিচারণা থেকে, স্বামীজি ভীষণ রসিক পুরুষ ছিলেন। হঠাৎ একদিন 1898 খ্রিস্টাব্দের কথা, স্বামীজির সঙ্গে দার্জিলিংয়ে আছি, সকালে দেখি একেবারে গম্ভীর, সারাদিন কিছু খেলেন না, চুপচাপ। ডাক্তার ডেকে আনা হলো, কিন্তু তার রোগ নিরূপণ করতে পারলেন না। একটা বালিশে মাথা গুঁজে বসে রইলেন সারাদিন। তারপর শুনলাম কলকাতায় প্লেগ, 3 ভাগ লোক শহর ছেড়ে চলে যাচ্ছে, শুনে অবধি। এবং সেই সময় স্বামীজি বলেছিলেন, সর্বস্ব বিক্রি করেও এদের উপকার করতে হবে। আমরা যে গাছতলার ফকির, সেখানেই আমরা যাব। আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তা প্রতিকার কল্পে আত্মোৎসর্গ করব বলেছি আমি স্থির করে রয়েছি। এই চিঠি থেকে বোঝা যায় এই সময় তিনি খুব অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলেন। এই কালে তার অসুস্থ হওয়ার আরেকটি সংবাদ জানিয়েছিলেন মহেন্দ্রনাথের পৌত্রী, স্বামীজির স্নেহধন্যা শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা, 78 বয়সের প্রবীণ রুমা মুখোপাধ্যায়। তিনি লিখছেন, আমার পিতা প্রায়ই বলতেন, একবার দার্জিলিংয়ে স্বামীজির ভীষণ ডায়ারি হয়, একদম উত্থান শক্তি রহিত। তিনি তখন স্বামীজির সেবা করেছিলেন। স্বামীজির নোংরা কাপড় তিনি নিজে হাতে কেচেছেন। পরবর্তীকালে তিনি বেলুন মঠে থেকে বালি টমসন স্কুল এবং প্রেসিডেন্সি কলেজে পড়েছেন এবং কলকাতা হাইকোর্টের
কৃতি ব্যবসায়ী এবং ব্যারিস্টার হয়েছিলেন। তিনি বলতেন, আই কেয়ার নান অ্যাজ আই হ্যাভ সার্ভড স্বামীজি উইথ দিস হ্যান্ডস। এই যাত্রায় স্বামীজি দার্জিলিংয়ে অবস্থান করেছিলেন 31 দিন, 1 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত। আসলে স্বামী বিবেকানন্দের জীবনে দার্জিলিংটার যে অবস্থানকাল, সেগুলো আমরা খুব একটা আমাদের নিজেদের জীবনে খুব একটা সেগুলোকে প্রয়োগ করি না বা কাছে আনি না। কিন্তু নিবেদিতা যখন দ্বিতীয়বার তার বিদেশ থেকে ফিরে এসেছেন, তিনি তার ওয়েব অফ ইন্ডিয়ান গ্রন্থে পাণ্ডুলিপি প্রস্তুত করতে মনস্থ করেছেন। সেই অবকাশের সময় তিনি বিদ্যালয়ের দায়িত্ব খ্রিশ্চিনের উপর অর্পণ করে 1903 খ্রিস্টাব্দের আগস্টের মাঝামাঝি তিনি বসু দম্পতি সহ দার্জিলিং এসেছিলেন 1903 খ্রিস্টাব্দে। এটা দ্বিতীয়বার যাত্রা। তার দ্বিতীয়বারের যাত্রা কবে থেকে তার ছিল, সেটি যদি ডেটটি আমরা খোঁজার চেষ্টা করি, দেখব নিবেদিতা দার্জিলিংয়ে এসেছেন দ্বিতীয়বার। সেটি ওই 1903 খ্রিস্টাব্দের একটি দিন। সেটি প্রায় আমাদের ইতিহাস বলছে নিবেদিতা সেই সময়ে দার্জিলিংয়ের যে দিনগুলি ছিলেন 242 দিন, প্রথমবারে তিনি কাটিয়েছেন 1903 খ্রিস্টাব্দের জুলাই মাসে, অর্থাৎ 25শে মে থেকে 15 জুলাই পর্যন্ত 49 দিন কাটিয়েছিলেন অ্যাসাইলেন্ট ভিলাতে, ঘুমের কাছে। কিন্তু দ্বিতীয়বার যেটি নিয়ে আমি আলোচনা করছিলাম, এই 15ই আগস্ট থেকে আবার তিনি ওই 1903 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে গেছেন। তিনি সেবারেও ওই অ্যাসাইলেন্ট ভিলাতেই কাটিয়েছেন, সেখানে 40 দিন কাটিয়েছিলেন 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এই সেপ্টেম্বর মাসের তিনি দার্জিলিংয়ে ছিলেন। এই সেপ্টেম্বর মাস, সেই সময় আমরা দেখব দ্বিতীয়বার যখন তিনি এসেছেন 1903 খ্রিস্টাব্দের আগস্টের মাঝামাঝি তিনি দার্জিলিংয়ে যখন যাত্রা করলেন, অ্যাসাইলেন্ট ভিলাতে যখন এলেন, 40 দিন অতিবাহিত করলেন। সেই কালের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে স্বামীজির অত্যন্ত প্রিয় ব্যক্তি দার্জিলিংয়ের সরকারি উকিল ওই মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গৃহে বলেন ভিলাতে তিনি এসে পৌঁছালেন। ভুবনচন্দ্র চট্টোপাধ্যায় তার একটি লেখা অসাধারণ, মহিষী রমণী কাশীশ্বরী দেবী, মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাশীশ্বরী দেবী, তার সম্পর্কে তিনি ওই বইটিতে লিখেছেন, ভগিনী নিবেদিতা দার্জিলিংয়ে কাশীশ্বরী দেবীর গৃহে পদার্পণ করেন এবং তার সঙ্গে বিশেষ পরিচিতি ছিলেন। কাশীশ্বরীর সহযোগিতায় নিবেদিতা স্বামীজির স্পর্শধন্য দার্জিলিংয়ের একাধিক বস্তি, হিন্দু পাবলিক হল, পাঠাগার প্রভৃতি দর্শন করেন এবং তিনি বস্তির শিশুদের কিছু খেলনা উপহার দেন। এটা নিবেদিতার দ্বিতীয়বার 40 দিন অবস্থানকালের মধ্যে তার দার্জিলিংকে তার গুরুর মতো করেই যেন পেয়েছিলেন। তার যে জীবনের আদর্শ ইনজেক্ট করে দিয়ে গেছিলেন স্বামীজি, সেবা এবং জাতীয় আদর্শ, ভারতবর্ষের জাতীয় আদর্শ এবং স্বামী বিবেকানন্দেরও মোটো, সেটিকে সামনে রেখে তাকে পাশ্চাত্য থেকে আনা হয়েছে এদেশের মানুষের জন্য। এদেশের দরিদ্র মানুষ শুধু মানুষ নয়, তার একজন দেবতা। সেটিকে সামনে রেখে নিবেদিতা তার জীবন অতিবাহিত করছিলেন। স্বামীজি তাকে নিয়ে এসে দার্জিলিংয়ে বস্তিতে পৌঁছে দেননি। ওই বলেন ভিলাতে গিয়ে স্বামীজি কোথায় কোথায় গিয়েছিলেন, ওই বন্দ্যোপাধ্যায় পরিবারের সাথে তার আলাপ হওয়ার পরে জানতে পেরেছিলেন যে স্বামীজি একদম তার জীবনের শেষ দিন পর্যন্ত তার সেবা কাজটিকে চালিয়ে গেছেন। বিভিন্ন জায়গায় যেখানে যখন পৌঁছেছেন তখনই তার সেই স্বরূপটি আমরা খুঁজে পাব। এই স্বামীজি নিবেদিতাকে যেন সেই আদর্শে দীক্ষিত করে গেছেন। তাই নিবেদিতা দার্জিলিং এসে ওই 40 দিন থেকে দ্বিতীয়বার 1903 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার তিনি প্রতি বছরই প্রায় দুবার করে যেতেন। 1903 খ্রিস্টাব্দে দুবার কাটিয়েছেন, 1905 খ্রিস্টাব্দে দুবার কাটিয়েছেন, 1907 খ্রিস্টাব্দে দুবার কাটিয়েছেন, 1909 খ্রিস্টাব্দে একবার এবং 1910 এবং 11 করে একবার করে তিনি টোটাল 7 বার দার্জিলিং কাটিয়েছেন 242 দিন। এই নিবেদিতা দুটি চিঠি আমরা খুঁজে পাই, যেটি আজকের প্রাসঙ্গিক আলোচনার মধ্যে অন্যতম স্বামী অখণ্ডানন্দজিকে লেখা। আজকে যেহেতু তার জন্মতিথি, সেই দিনে তাকে স্মরণ করা নিবেদিতার দৃষ্টিতে একটু দরকার। আমরা দেখব নিবেদিতা 28শে জুলাই 1903 এবং 10ই আগস্ট
1899 অখণ্ডানন্দজিকে দুটি চিঠি তিনি লিখেছেন। সেই চিঠি দুটি আমরা সংগ্রহ করতে পেরেছি। যিনি 10ই আগস্ট 1899 খ্রিস্টাব্দ, তখন তিনি একদিন মিউজিয়ামে গজদন্তে খোদাই করা একটি অতি সুন্দর দুর্গা মূর্তি তিনি দেখেছিলেন। দেখে সেটা সম্পর্কে তিনি উৎসাহের সাথে সেটি লিখছেন অখণ্ডানন্দজিকে 10ই আগস্ট 1899 খ্রিস্টাব্দে। সেদিন মিউজিয়ামে গজদন্তে খোদাই করা একটি অতি সুন্দর দুর্গা মূর্তি দেখলাম। স্বামীজি বললেন, এই জিনিস মুর্শিদাবাদে সহজেই পাওয়া যায়, এগুলি কি অত্যন্ত ব্যয়বহুল? আমার ইচ্ছা পাশ্চাত্যে আমাদের এই হিন্দু প্রতীকগুলির অর্থ ব্যাখ্যা করি, আর যদি পিতল অথবা কাঠ নির্মিত একটি দুর্গা মন্দির বা দুর্গা মূর্তির অস্বাভাবিক দাম না হয়, তাহলে সেরূপ একটি পেলে খুশি হব। অবশ্য গজদন্তের মূর্তির প্রশ্নই উঠে না। এই যে গজদন্তের খোদাই করা অসাধারণ দুর্গা মূর্তি নিবেদিতা, তার এত ভালো লেগেছে। এবং স্বামীজি যখন বললেন যে মুর্শিদাবাদে এগুলি বেশি পাওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে তার মনে পড়ল স্বামীজির গুরু ভাই, যিনি সেবা আদর্শের পরাকাষ্ঠা, সেই অখণ্ডানন্দজি মুর্শিদাবাদে অবস্থান করছেন। তাকে চিঠি লিখে তিনি জানতে চাইলেন এবং তার কাছে বিবরণ নিয়ে তার উদ্দেশ্যটি ব্যাখ্যা করলেন যে কেন তিনি ওই হাতির দাঁতের শিল্প ভাবনাটিকে পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে ভারতের হিন্দু সভ্যতার ইতিহাসটিকে তুলে ধরতে চাইছিলেন। এবার সে তার দ্বিতীয় চিঠিটি দিয়ে আজকের 266তম নিবেদিতার ভারত দর্শন আমরা শেষ করব, কারণ সামনের সপ্তাহে পুজোর ডামা বা বেজে যাবে। এই 28শে জুলাই 1903 খ্রিস্টাব্দে অখণ্ডানন্দজিকে তিনি একটি চিঠি লিখছেন। এই চিঠিটি যদি আমরা দেখি, নিবেদিতা জুলাই মাসে 1903 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে ছিলেন কিনা একটু দেখে নেওয়া দরকার। আপনারা সকলে হয়তো জানেন নিবেদিতা 242 দিন দার্জিলিংয়ে কাটিয়েছেন। তার মধ্যে এই নিবেদিতা দার্জিলিংয়ে যে সময়গুলি ছিলেন তার মধ্যে 1903 খ্রিস্টাব্দের যে চিঠিটির কথা বলছি, সেই চিঠিটি কিন্তু নিবেদিতা দার্জিলিংয়ে ওই অবস্থায় ছিলেন কি না আমরা একটু খুঁজলেই পেয়ে যাব। নিবেদিতা ওই সময় দার্জিলিংয়ের অবস্থানকালটিকে লক্ষ্য করলেই আমাদের সামনে ফুটে উঠবে যে ওই চিঠিটি 28শে জুলাই যে চিঠিটির কথা বলছি, সেই চিঠিটি নিবেদিতা কোথা থেকে দিয়েছিলেন সেটার ডেটটি ঠিকভাবে লেখা ছিল না। আমরা 1903 খ্রিস্টাব্দে 28শে জুলাই নিবেদিতা কিন্তু কলকাতাতে ছিলেন। 1903 খ্রিস্টাব্দে 25শে মে থেকে 15ই জুলাই পর্যন্ত নিবেদিতা অ্যাসাইল্যান্ড ভিলাতে ছিলেন। তারপরে ফিরে এসেছিলেন। তিনি 28শে জুলাই তিনি কলকাতাতেই ছিলেন। সেই কলকাতা থেকেই তার লেখা অখণ্ডানন্দজির এই বিখ্যাত চিঠি। সেই চিঠিতে কিন্ডারগার্টেন পদ্ধতিতে শিক্ষা প্রদান সম্পর্কে জানতে চেয়ে আপনার প্রেরিত দীর্ঘ পত্রের কথা আমি বিস্মিত হয়নি, কিন্তু আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম। তা সত্ত্বেও আমি আপনার জন্য একটি উত্তর পাঠাতে অত্যন্ত উদ্গ্রীব ছিলাম, যেটি বাংলা ভাষায় অনুদিত হবে এবং অনুদিত হয়ে ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই প্রকাশ করা হবে। সেজন্য সঠিক সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে হলো। মনে হয় আজ আমি সেই সময়টি পেলাম। আপনি লিখেছেন যে, এটি নিবেদিতা লেখা চিঠি অখণ্ডানন্দজিকে তিনি লিখছেন, আপনি লিখেছেন যে একটি সাধারণ নির্দেশিকা জারি করা হয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের কিন্ডারগার্টেন পদ্ধতিতে শিক্ষা দিতে হবে, এবং এই নির্দেশে শিক্ষক মহাশয়রা যারপন্যায় শঙ্কিত এবং উত্তেজিত হয়ে পড়েছেন। যদি এ বিষয়ে ব্যাপকভাবে সাহায্য করার কোনো ব্যবস্থা করা যেতে পারে আমি খুশি হব। আমি হয়তো একদল শিক্ষক মহাশয়কে 1 সপ্তাহ ব্যাপী এ বিষয়ে কিছু কিছু শিক্ষা এবং বক্তৃতা দিতে পারি, কিন্তু তার আগে এই উদ্যোগের যোগ্য হওয়ার জন্য বেশ কয়েকজন পরিশ্রমী শিক্ষকের বিষয়ে আমাকে নিশ্চিত করতে হবে। 2-1 জনের জন্য এই কাজ করার মতো সময় অথবা শক্তি আমার নেই। এই যে চিঠিটি নিবেদিতাকে লিখেছেন অখণ্ডানন্দজি, সেটাকে সামনে রেখে নিবেদিতাকে যে চিঠি লিখেছেন সেটি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন নিবেদিতা নিজেই স্বয়ং অখণ্ডানন্দজিকে। আসলে নিবেদিতা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা
কিন্ডারগার্টেন স্কুল, সেবা, শিল্পকলার মধ্যে যে ভারতবর্ষের ঐতিহ্য লুকিয়ে রয়েছে সেগুলিকে তিনি চেষ্টা করেছেন একত্রিত করে ভারতবর্ষের আসল সনাতন আদর্শ, তার সাথে ভারতের ঐতিহ্য, হিন্দু ধর্মের, হিন্দু চিন্তার ভারতীয় ঐতিহ্যটিকে বিশ্বের মানুষের কাছে আনন্দের সাথে, গর্বের সাথে পরিচিত করে দেওয়া, এটাই নিবেদিতার নিজের জীবনের নিবেদিত হওয়ার আসল রহস্য। সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। আসলে যেমন দুর্গা মা আসছেন, আমরা জগৎটা জানি তিনি সর্বত্র সর্বময় হয়ে রয়েছেন মা দুর্গা, দেবী দুর্গা। চণ্ডীতে 3টি রূপ রয়েছে, তার 3টি অধ্যায় রয়েছে। প্রথমটিতে যদি দেখি, সেখানে তার যে প্রথম সংহার দেবীর, মহামায়ার, বিষ্ণুর দ্বারা, যাদেরকে বধ দিয়েছিলেন স্বয়ং বিষ্ণু, সেই মধুকৈটব, তাদেরকে বধ প্রথম চরিত্রে রয়েছে। দ্বিতীয় তথা মধ্যম চরিত্রে রয়েছে মহিষাসুর বধ, যেটি দেবী দুর্গা করেছিলেন। চণ্ডীতে তৃতীয় তথা উত্তর অংশে যেটি রয়েছে দেবী কৌশিকী, তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করে অসুরকুলকে নিধন করেছিলেন। তা সেই বর্ণনাতে যদি দেখি, দেবী সর্বত্র এক নারী মূর্তি। নিবেদিতা বারবার বলছেন, পৃথিবীর ইতিহাসে আমি আমার ধারণাটাকে ভারতবর্ষ পরিবর্তন করে দিয়েছে। আমি জানতাম সর্বোচ্চ কর্তা, জগৎ পরিচালক তিনি হচ্ছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম। পিতৃ সম্বোধনে, পিতা সম্বন্ধনে এক পুরুষ চরিত্র বিশ্বকে শাসন করছেন, বিশ্বকে পালন করছেন, রক্ষা করছেন। কিন্তু ভারতবর্ষে এসে প্রথম দেখলাম তা নয়, এই পুরুষটিও নারীর দ্বারাই পরিচালিত। তার নাম দেবী দুর্গা। বারে বারে তার স্বরূপটি তিনি প্রকাশ করেছেন আকাশে বাতাসে, প্রকৃতিতে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তার অবস্থান। কখনো কখনো আমাদের প্রয়োজনে, আমাদের নিজেদের স্বার্থে তাকে মূর্তিরূপে মন্দিরে এনে তার আরাধনা করে তার সঙ্গ লাভ করা, এটি আমাদের যেন ভারতীয় চিন্তায় নারী মূর্তিতে অবস্থিত দেবীর প্রতি দুর্গাপূজার প্রাক্কালে আমাদের সকলের কামনা বাসনার এক প্রতিমূর্ত মা দুর্গা। আজ নিবেদিতার ভারত দর্শন আজ এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। ওং অসতমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ অর্পণমস্তু।